Okay, so hello and welcome everyone. Welcome সকলকে the Web Solution and TWS Academy তে। আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা যারা সবেমাত্র মাধ্যমিক পাশ করেছো এবং মাধ্যমিক পাশ করার সাথে সাথে ভারতীয় শাসন ব্যবস্থার একটা অংশ হতে চাইছো বা ভারতীয় প্যারামিলিটারি ফোর্সেসের একটা অংশ হতে চাইছো এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছো, তাদের জন্য কিন্তু প্রত্যেক বছর কেন্দ্রীয় এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হয় জেনারেল ডিউটি কনস্টেবল পদের মাধ্যমে। তো যারা যারা তোমরা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দেবে বা দিতে চলেছো বা তার ডিটেলস সম্বন্ধে একটুখানি ঘাবড়ে রয়েছো, স্যার কিভাবে ফর্ম ফিল আপ করবো বা কি কোয়ালিফিকেশন বা কোন কোন ফিজিক্যাল অ্যাট্রিবিউটস আমার রয়েছে, তার মধ্যে কোন কোন জায়গায় পোস্টিং, কি কি ভাগ, সব কিছু নিয়ে, স্যালারি, কোন কোন জায়গায় তোমার পোস্টিং হতে পারে, পরীক্ষা পদ্ধতি কি, সব কিছু নিয়ে কিন্তু এ টু জেড আলোচনা করব আজকে আমরা আমাদের এই সেশনটার মধ্যে। তাই দেরি না করে প্রত্যেকে জয়েন করো আর নিজের এসএসসি জিডি এবং পুলিশের পরীক্ষার্থী বন্ধুদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো স্যার ফার্স্ট আমরা দেখবো হচ্ছে কি এসএসসি জিডি কি জিনিস। আচ্ছা, আমাদের প্রত্যেকের জাস্ট একটা মাথায় থাকে ছোটবেলা থেকে যে স্যার ভারতীয় আর্মড ফোর্সেস এর মধ্যে আর্মি, নেভি, তার সাথে হচ্ছে কি এয়ার ফোর্স, এগুলো পড়ে থাকে, আর সাথে কোস্ট গার্ড পড়ে থাকে। কিন্তু প্যারামিলিটারি ফোর্সের সম্বন্ধে আমরা কিন্তু ততটাও ওয়াকিবহাল নই, বা প্যারামিলিটারি ফোর্সেস এর মধ্যে কি করে চাকরি পাওয়া যায় বা কি করে সেখানে যেতে হয় সেই সম্বন্ধেও কিন্তু আমরা সহজে ওয়াকিবহাল নই। বেশিরভাগ স্টুডেন্ট তো আবার এরকমও থাকে যারা এসএসসি সম্বন্ধে অতটা জানে না, তারা শুধুমাত্র পুলিশ বা পুলিশের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর বা রেলওয়ের পরীক্ষা এগুলো সব জানে আর কি। তো ভাই, আমাদের কিন্তু প্রত্যেক বছর কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির তরফ থেকে একটা হিউজ ভ্যাকেন্সি আনা হয় এই জিডি কনস্টেবলের ক্ষেত্রে। যেই এসএসসি জিডি পরীক্ষাটাকে দিয়ে তুমি কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সেসের মধ্যে চান্স পেতে পারো এবং দেশের সেবায় নিয়োজিত হতে পারো। ঠিক আছে, তো স্যার ফার্স্ট আমরা দেখবো এসএসসি জিডি পরীক্ষাটাকে কন্ডাক্ট করায় কে। পরীক্ষাটাকে কন্ডাক্ট করায় হচ্ছে কি স্টাফ সিলেকশন কমিশন। জিডি কথাটার পুরো অর্থটা হলো জেনারেল ডিউটি, এবং তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পাশেই এই পদের জন্য অ্যাপ্লাই করে চাকরিটাকে পেতে পারো। ঠিক আছে, আচ্ছা স্যার আপনি একটু বলে দিন না যে কোন কোন ফোর্সেস এর মধ্যে জিডি রিক্রুটমেন্ট হয়ে থাকে। নাম্বার ওয়ান কি বলছে আমরা দেখে নেব, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা যাকে আমরা বলি সিআরপিএফ, সশস্ত্র সীমা বল এসএসবি, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি, আসাম রাইফেলস বা এআর, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স বা যেটাকে আমরা এসএসএফ বলি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বাট এখানে স্যার জিডি কনস্টেবলের পরিবর্তে এখানে একটা পার্টিকুলার পদে আমার নিয়োগ হয় এই পরীক্ষাটা দিয়েই, সেটা হচ্ছে কি সেপয়। এর পে স্কেলটা জাস্ট একটু আমার কম থাকে বাদ বাকিগুলোর থেকে, ডিটেলসে আমি আসছি তোমাদের। লাস্ট হচ্ছে কি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি অর এনআইএ। তো প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোয় এবং প্রত্যেক বা বিগত কত বছরগুলোতে কত কত ভ্যাকেন্সি বেরিয়েছিল ডিটেলস আমি নিয়ে আসছি। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমরা একটু দেখে নিই যে স্যার আমার এখানে কোন কোন পোস্টের জন্য ঠিক কোন কোন কাজ হতে পারে বা কোন কোন পার্টিকুলার প্যারামিলিটারি বাহিনীতে যে নিয়োগটা হয় এবং তাদের কাজগুলো কি। যেরকম ধরো ফার্স্ট আমরা এখানে দেখলাম হচ্ছে কি বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, তাই না? তাহলে যারা তোমরা বিএসএফ এ চাকরি পাবে বা বর্তমানে যারা বিএসএফ এ চাকরি করছেন তাদেরকে মূলত কি করতে হয়, বর্ডার সুরক্ষাটাকে দিতে হয়, মানে বর্ডার পাহারা দিতে হয় তাদেরকে, এবং তারা আমাদের সেই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করে। তো কোন কোন বর্ডার? নাম্বার ওয়ান ভারত পাকিস্তান বর্ডার, ভারত পাকিস্তান বর্ডার, আর তার সাথে হচ্ছে কি ভারত বাংলাদেশ বর্ডার। তাহলে ভারতের সাথে বাংলাদেশ এবং ভারতের সাথে পাকিস্তান, এই যে বর্ডারটাকে আমরা দেখি, যেটাকে আর কি মানে ঠিক করা হয়েছে কি আমাদের র্যাটক্লিফ লাইনের মাধ্যমে। তো সেই র্যাটক্লিফ লাইনের মাধ্যমে ভারতের সাথে পাকিস্তান এবং বাংলাদেশের যে সীমারেখাটা রয়েছে এই অঞ্চলটায় আমাদের দেশকে সুরক্ষার কাজে নিয়োজিত থাকে কারা? বিএসএফ জওয়ানরা। বিএসএফ এর পরে নেক্সট আমরা যে
পদটা ধরো এখানে দেখলাম, সেটা হচ্ছে গিয়ে ধরো আমি বললাম সিআইএসএফ। সিআইএসএফ এ বা সিআইএসএফ বাহিনীতে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস এর বাহিনীতে যারা চাকরি পাবেন আপনারা বা পেতে চলেছেন বা করছেন, তাদেরকে মূলত আমাদের এয়ারপোর্ট, ডক, বিভিন্ন হচ্ছে কি বলা যেতে পারে যে শুল্ক অঞ্চল যেগুলো হয় অর্থাৎ ট্রেডিং রিজিয়ন বিভিন্ন দেশের মধ্যে, অথবা কোনো হিস্টোরিক্যাল প্লেসেস, যেরকম তুমি ধরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গেলে বা ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে, সেখানে যে সকল প্যারামিলিটারি ফোর্সেসরা সেই জায়গাগুলোকে প্রোটেক্ট করছেন, তারা হচ্ছেন গিয়ে আমাদের কি হন, তারা কিন্তু আমাদের সিআইএসএফ জওয়ানরা হয়ে থাকেন। ঠিক আছে, তো তার মানে আমরা বলতে পারি যে এয়ারপোর্ট, ওকে, এয়ারপোর্টের সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন হিস্টোরিক্যাল এলাকা, এয়ারপোর্টের সাথে হলো বিভিন্ন হিস্টোরিক্যাল রিজিয়ন বা হিস্টোরিক্যাল কোনো জায়গা। আচ্ছা, সিআইএসএফ এর পরবর্তী যে প্যারামিলিটারি ফোর্সেসে নিয়োগ হয় আমাদের এসএসসি জিডির মাধ্যমে, সেটা হলো কি সিআরপিএফ। ওকে, সব থেকে মোস্ট ইনসার্জেন্ট পোস্টিং হচ্ছে আমাদের এই বাহিনীতে নিয়োগ হওয়া। কারণ স্যার আপনি যদি এই বাহিনীতে সরাসরি নিয়োগ প্রাপ্ত হন, তাহলে কিন্তু আর্মির সাথেও এখানে কাজ করতে হতে পারে। যেরকম বেসিক্যালি সিআরপিএফ এর পোস্টিং কোথায় হয়, নকশাল এলাকা। ওকে, নকশাল এলাকা অর্থাৎ যেরকম আমরা প্রত্যেকে দেখতে পারি মাওবাদী নকশাল এলাকা, যারা আমাদের দেশের ভেতরে ইনসার্জেন্সি তৈরি করে থাকে, তো এই মাওবাদী নকশাল এলাকায় প্রধানত সেখানকার সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কি সিআরপিএফ জওয়ানদের। তো তারা প্রথমত যারা সিআরপিএফ পদে আপনারা সিলেক্টেড হবেন, তাদের কিন্তু নকশাল এলাকায় পোস্টিং হবে। বা আমাদের দেশের মধ্যে যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটে এবং আর্মি যদি সেটাকে মানে বাধা দিতে যায়, তাহলে আর্মির সাথে সাথে কিন্তু সিআরপিএফ জওয়ানদেরও সেই ইনসার্জেন্সি মেটানোর জন্য পাঠাতে হতে পারে। এছাড়াও আমাদের বিভিন্ন এনএসজি, এসপিজি অর্থাৎ যারা আমাদের দেশের বিভিন্ন হেভিওয়েট ব্যক্তিদেরকে সিকিউরিটি দিয়ে থাকেন, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি মানে এনএসজি, এনএসজির সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা যাকে বলছি এসপিজি, তাহলে এই বাহিনীগুলোতেও কিন্তু নিয়োগ করা হয় এই সিআরপিএফ এর মাধ্যমে। ওকে, সিআরপিএফ এর পরে নেক্সট যে পদ দুটোকে আমরা দেখব, যার মধ্যে একটা হলো স্যার আমাদের আইটিবিপি, আইটিবিপি, আরেকটা হলো আমাদের এআর। স্যার ফার্স্ট হচ্ছে গিয়ে আইটিবিপি। আইটিবিপি মানে হলো কি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা ইন্ডো টিবেটিয়ান বর্ডার ফোর্স, যেটাই বলো না কেন তোমরা। তো এদের কাজটা হচ্ছে গিয়ে ভারতের সাথে তিব্বতের যে বর্ডার, ভারত এবং তিব্বত, ভারত এবং ভারতের সাথে হচ্ছে কি তিব্বত, আমরা সকলেই জানি যে তিব্বতের রাজধানী হচ্ছে কি লাসা এবং ভারতের লাদাখ রিজিয়ন থেকে শুরু করে মাঝখানে নেপাল পড়ছে, নেপালের ঠিক উপরের দিকে বা আমাদের এখানে অরুণাচল প্রদেশের দিকটাও কিন্তু ভারতের সাথে তিব্বতের একটা বর্ডার রয়েছে। তো ইন্ডিয়া তিবেট বর্ডার বা ইন্ডিয়া চায়না বর্ডার, এই জায়গাটাকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে কি আইটিবিপি জওয়ানদের। নেক্সট বলা হচ্ছে স্যার আসাম রাইফেল। আসাম রাইফেল মানে ইন্ডিয়া মায়ানমার, ভারত মায়ানমার, ভারত এবং মায়ানমার এই যে বর্ডার এলাকা, এই ভারত মায়ানমার বর্ডার এলাকাকে বিভিন্ন ইনসার্জেন্সির হাত থেকে বা বর্ডার অঞ্চলটাকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে প্রোটেক্ট করার দায়িত্বটা কার, আসাম রাইফেলসের। ঠিক আছে, এবং এই কেন্দ্রীয় যে 8 বাহিনী বা যাকে আমরা প্যারামিলিটারি ফোর্সেস বলি, তার মধ্যে সব থেকে ওল্ডেস্ট হচ্ছে কি আসাম রাইফেলস। ওকে, আসাম রাইফেলস এর পরে নেক্সট আমরা দেখব হচ্ছে কি এসএসবি। এসএসবি মানে আমরা এইমাত্র সকলে বললাম যে সশস্ত্র সীমা বল। স্যার এই এসএসবি তে যদি কেউ চাকরি করেন বা এসএসবি তে যদি কেউ চাকরি পান, তাহলে আপনাকে কিন্তু মূলত দুটো জায়গাকে দেখতে হবে। এক হলো গিয়ে ভারত নেপাল, এক হলো গিয়ে ভারত নেপাল, আরেকটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি ভারতের সাথে হচ্ছে কি ভুটান বর্ডার, ভারত ভুটান বর্ডার এবং ভারত নেপাল বর্ডার। এসএসবি এর পরে আমরা দেখব সেটা হচ্ছে কি এসএসএফ, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সেস যাকে আমরা বলি স্যার, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন সেক্রেটারিয়েট দপ্তর যেগুলো আছে, সেই দপ্তরগুলোকে মানে বাইরের বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করার দায়িত্ব কার, এসএসএফ টার। ওই সেক্রেটারিয়েট গুলোকে বিভিন্ন মানে উল্টোপাল্টা কর্মের হাত থেকে বাঁচানোর দায়িত্ব কার, এসএসএফ এর জওয়ানদের।
এছাড়াও আমাদের এনসিবি মানে যেটাকে বলছিলাম ন্যাশনাল নার্কোটিক্স ব্যুরো, যেটা সেপয় নিয়োগ করা হয়, সেটা সেই পার্টিকুলার কাজ করে থাকে। আরেকটা হচ্ছে কি আমাদের যেটা আমরা দেখে থাকি সেগুলো কিন্তু তারা প্রধানত করে থাকে। তো আমরা মূলত এই ব্যাপারটার মাধ্যমে দেখলাম যে প্রত্যেকটি প্যারামিলিটারি ফোর্সেসের কিন্তু এই পার্টিকুলার কাজগুলো তারা আমাদের দেশে করে থাকে বা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু করে থাকে। সিআরপিএফ এর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ বলে দিই, বিভিন্ন যখন ভোট হয় সেই ভোটে কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়ে থাকে। যেরকম দেখবে এখন পশ্চিমবঙ্গে ভোট চলছে, এখন যে জওয়ানদের তুমি তোমার আশেপাশে দেখতে পাচ্ছ এখানকার অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর জন্য তারা হচ্ছে কি আমাদের এই সিআরপিএফ জওয়ানরা। ঠিক আছে, তো কোন বাহিনীর কি কি কাজ সেটা নিয়ে তো আমি একটু আলোচনা তোমাদের করিয়ে দিলাম এখানে। আশা করি ডিটেলস ক্লিয়ার হয়েছে, এবং কার কোন বাহিনীতে কাজ করার স্বপ্ন সেটা কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। ঠিক আছে স্যার, চলো নেক্সট এবার আমি বিগত শূন্য পদের বিবরণগুলোকে একটু তোমাদের দেখাতে চাই। আচ্ছা, এবছর ভ্যাকেন্সি আমাদের অলরেডি বেরিয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু 2026-এর পরীক্ষাটাও হতে চলছে। তো জিডি 2026-এ মোট শূন্য পদের সংখ্যা 25,487। এর আগে অর্থাৎ 2025-এ এর ভ্যাকেন্সি ছিল 53,690। এরও আগে অর্থাৎ 2024-এ ভ্যাকেন্সির সংখ্যা ছিল 46,617। তার মানে বুঝতেই পারছো যে প্রত্যেক বছরে কিন্তু এসএসসির তরফ থেকে এই নিয়োগপত্রটি আমার বের করা হয়, এবং 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 ভ্যাকেন্সির সংখ্যাটাও কিন্তু একদম হাজারে, আর হাজারে হলেও কিন্তু সেই সংখ্যাটা ঠিক কতটা সেটা তোমরা কিন্তু এখানে সকলেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এবছর একটু কম বেরিয়েছে বিগত বছরগুলোর থেকে, তাই আমরা আশা করতে পারি যে 2027-এর জন্য যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আমাদের আসতে চলছে। তো যারা প্রিপারেশন শুরু করছো তাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর যে ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু আগামী যে জিডিটা বেরোবে এই বছর সেটাতে কিন্তু আরো বাড়তেই পারে। ঠিক আছে, আচ্ছা, ফর্ম ফিল আপ করেছিল 47 লক্ষ, ফর্ম ফিল আপ করেছিল 52 লক্ষ। 26-এর এক্সাক্ট ডেটাটাকে এখনো কিন্তু আমরা পাইনি। আচ্ছা চলো, তো এটা তোমরা শূন্য পদ দেখে নিলাম যে প্রত্যেক বছর কিন্তু মূলত এই শূন্য পদগুলোকে দেখতে পাওয়া যায় এবং নিয়োগ হয়ে থাকে। আচ্ছা স্যার, নেক্সট হচ্ছে গিয়ে স্যার আপনি যে বলছেন এই এসএসসি জিডি চাকরিটা আমি বসতে চাই, বসার জন্য তো আমার একটা শিক্ষাগত যোগ্যতা দরকার। ওরে আমার হাতি ঘোড়া এখানে মাস্টার পিএইচডি গ্র্যাজুয়েশন কিচ্ছু লাগবে না, শুধুমাত্র পাতি বাংলায় ভারত সরকার এবং ভারতের বিভিন্ন রাজ্য সরকারের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাশ করলেই হবে। ভারতবর্ষের বা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের স্বীকৃত কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিকটা পাশ করো, তাহলে মাধ্যমিকটা পাশ করলেই কিন্তু তুমি এই এসএসসি জিডি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাস। আর বয়সটা কত হতে হয় স্যার? বয়স হতে হয় 18 থেকে 23 বছরের মধ্যে। যদি তোমার বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি এসএসসি জিডি পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তার মানে তুমি ভেবে নাও, জাস্ট মাধ্যমিক পাশ করলাম, আর মাধ্যমিক পাশ করার সাথে সাথে এই অল্প বয়সের মধ্যেই কিন্তু ভারত সরকারের একটা প্যারামিলিটারি ফোর্সেসের আমি একটা সদস্য হতে পারলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দিই তোমাদের পরীক্ষার পদ্ধতি। দেখো, ফার্স্ট তোমাদের একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, মানে অনলাইনে একটা এক্সাম হবে, অফলাইনে কোনো এক্সাম নয়। অনলাইনে সেই তোমাদের টিক করা এক্সাম যেটাকে আমরা বলি এমসিকিউ বেসড এক্সাম। এমসিকিউ বেসড এক্সামই হবে, বাট সেটা আমাদের অনলাইনে, যেটাকে আমরা বলি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। স্যার এবারে তোমরা যদি সিবিটিটাকে উত্তরে যেতে পারো বা সিবিটি যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এবার তোমাদের যেতে হবে পিইটি এবং পিএসটি তে। পিইটি মানে হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিটেইলস আমি একটু পরেই যাচ্ছি। তারপরে রয়েছে হলো গিয়ে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই দুটো যদি স্যার আমি কভার করে যাই, আর আমার দেহে যদি অ্যাজ সাচ সেরকম কোনো রোগ থেকে শুরু করে বা যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড গুলো থাকার যদি সেগুলো যদি না থাকে, তাহলে মেডিকেলটা আমি পাস করে যেতে পারি। ঠিক আছে, মেডিকেল টেস্ট হওয়ার পর ফাইনাল আমার জব লেটার চলে এলো, জবের অফার লেটার চলে এলো, সেটাকে অ্যাকসেপ্ট করে আমি ট্রেনিং এ গেলাম, ট্রেনিং করার পর আমার পোস্টিং হয়ে চাকরিটা আমার পার্মানেন্ট হয়ে গেল। ঠিক আছে স্যার, ডান। তাহলে এত পর্যন্ত আমরা সকলেই বুঝলাম। এবারে পরেরটা যদি আমরা আসি একটু, আচ্ছা পরেরটায় যাওয়ার আগে অর্থাৎ এক্সামে কি কি পড়তে হয়, কত নাম্বারের কোন সাবজেক্ট পড়তে হয়, পিএমটি পিইটির ডিটেলস সব জানার আগে জাস্ট আমি একটু তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই। অর্থাৎ তোমরা যারা
দেখো এবছরে তো জিডি পরীক্ষাটা হয়ে গেল 26-এ, আবার নেক্সট পরীক্ষা হবে আমার 27-এ, কিন্তু ফর্ম ফিল আপ তো এখনই শুরু হয়ে যাবে, বা মানে এই বছরের শেষের দিকে শুরু হয়ে যাবে। প্লাস তোমরা অন্যান্য চাকরির পরীক্ষাও দিচ্ছ, শুধুমাত্র জিডি তো আর দিচ্ছ না, এসএসসির অন্যান্য যে কোনো পরীক্ষা, সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, এছাড়াও রাজ্য সরকারের পিএসসির বিভিন্ন পরীক্ষা, রাজ্য পুলিশের কনস্টেবল, এই যে পরীক্ষাগুলোকে তোমরা দিচ্ছ, বা সাব ইন্সপেক্টর পরীক্ষা যারা যারা দিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে এসেছি ফাউন্ডেশন কম্বাইন্ড ব্যাচ 7.0। অর্থাৎ এটা কিন্তু কোনো পার্টিকুলার পরীক্ষার জন্য ব্যাচ আমরা আনিনি। এই ব্যাচটাকে করলে তোমরা ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল, এসএসসি যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু বসতে পারবে। ঠিক আছে স্যার, কি কি পাচ্ছি আমরা? টপিক ভিত্তিক ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক ক্লাসেস তোমরা পাবে। আর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ থিওরি ব্যাচ, এটা কিন্তু সেই পিওয়াইকিউ প্র্যাকটিস ব্যাচ নয়, বা এটা হচ্ছে কি আমাদের মডেল কোশ্চেন প্র্যাকটিস সেট করার ব্যাচ নয়। আমরা করব পিওয়াইকিউ সলভ করব, মডেল কোশ্চেনসও সলভ করব, বাট থিওরি গুলোকে পড়ার পর। ঠিক আছে, তো তার মানে প্রত্যেকটা সাবজেক্ট, সে তোমার ম্যাথ হোক, জিআই হোক, জিএস হোক, ইংলিশ হোক, প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা থিওরি ভিত্তিক ক্লাসেস পাচ্ছ। থিওরিটাকে প্লাস সেই পার্টিকুলার টপিকের থিওরি যখন কোনো স্যার বা ম্যাম তোমাদের পড়াবেন, সেই টপিকটা থেকে বিগত বছরে আমাদের পুলিশ, রেল বা পিএসসি তে কি কি প্রশ্ন এসছে, বা ভবিষ্যতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে তার অ্যানালিসিস সব কিন্তু করা হবে আমাদের এই ব্যাচটার মধ্যে। সোম থেকে শনি রোজ ক্লাস। তো তোমরা যারা যারা এখনো ঘাবড়ে রয়েছো, স্যার কোত্থেকে পড়াশোনা শুরু করব, কি পড়বো, এই এক্সামটা ক্লিয়ার করার যোগ্যতা আমার আছে কিনা, বা আমি পারবো কিনা, তাই ওই সব চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে আজকে কিন্তু পারচেজ করে নাও আমাদের এই ফাউন্ডেশন 7.0 ব্যাচটা। অনেকেই প্রশ্ন করবে, স্যার এই ফাউন্ডেশন 7.0 দিয়ে কি আমাদের এসএসসি জিডিটাকে হবে? কারণ আমি এবছরও দেবো, পরের বছরও দেবো, যদি এবছর কোনোভাবে না হয় আমি পরের বছর ভালো করে পড়ে দেবো। হ্যাঁ, তাদের জন্য কিন্তু আমি বলছি, যারা তোমরা জিডির প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই ফাউন্ডেশন 7 ব্যাচটা দিয়েও তোমাদের চলে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ কোর্সের ডিউরেশন হচ্ছে গিয়ে 6 মাসের মধ্যে ব্যাচটাকে কমপ্লিট করা হবে, কারণ ফাউন্ডেশন ব্যাচ আমরা সারা বছর ধরে আনি না, ফাউন্ডেশন ব্যাচ বছরে দুবার আসে 6 মাসের জন্য করে করে। তো এখানে 6 মাস হচ্ছে তোমার ডিউরেশন আর ভ্যালিডিটি। তুমি ব্যাচটাকে একবার পারচেজ করলে তার কন্টেন্ট, তার ভিডিও, তার কোশ্চেন তুমি কিন্তু ঠিক 1.5 বছর বা 18 মাস ধরে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো যারা যারা এসএসসি জিডি প্রিপারেশন আজ থেকে শুরু করতে চাও, আর দেরি না করে আমাদের অ্যাপে কিন্তু ব্যাচটা অবশ্যই লঞ্চ হয়ে গিয়েছে, অফারও চলছে, অফারটাকে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ব্যাচটাকে এখনই পারচেজ করে নিতে পারো। ঠিক আছে, চলো এবারে স্যার পরেরটায় আমরা একটু আসি। পরেরটাকে আমরা বলছি স্যার এসএসসি জিডিতে আমাদের কি কি পড়তে হয়। দেখো, ফার্স্ট আমাদের পড়তে হবে হচ্ছে কি জিআই এন্ড রিজনিং। খুব ভালো করে ব্যাপারটাকে দেখতে হবে। একদম প্রথমে আমাদের পড়তে হবে কি স্যার? একদম প্রথমে আমাদের পড়তে হবে জিআই এন্ড রিজনিং। নেক্সট আমাদের পড়তে হবে জিকে এন্ড সিএ। ওকে, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। যে জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি সবকিছুই কিন্তু আমার রয়েছে। এছাড়াও এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অর্থাৎ পাতি বাংলায় পাটিগণিত বা ক্লাস 10 লেভেলের অঙ্ক, আর তার সাথে রয়েছে ইংলিশ অথবা হিন্দি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে প্রত্যেকটা পেপার থেকে আমার 20টা করে প্রশ্ন তৈরি হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। প্রত্যেকটা প্রশ্নের মান আমার কত? 2 করে। তো তার মানে 80টা প্রশ্ন, 80টা প্রশ্নের জন্য ম্যাক্সিমাম মার্কস হচ্ছে কি 160। এবারে 160-এ তুমি যা পাবে তার উপর বেস করে তোমার কাট অফটা তৈরি করা হবে। আর এই 160 নাম্বারের পেপার এবং 80টা প্রশ্ন করার জন্য তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা বা 60 মিনিট। তাহলে কি কি পড়তে হবে তোমরা এখানে বুঝে গেলে। আচ্ছা স্যার, ডান। চলো এবারে আমি স্যার লিখিত পরীক্ষা, বা যেটাকে আমরা অনলাইন সিবিটি বলছি, সেটাকে ক্লিয়ার করলাম। তারপরে আমাদের যেতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অথবা পিইটি করতে। স্যার এখানে আমরা কি দেখব, যে স্যার এখানে রয়েছে হলো গিয়ে আমার 5 কিলোমিটারের একটা দৌড়, 5 কিলোমিটারের রান রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 24 মিনিটে আমাকে কমপ্লিট করতে হবে। আর 1.6 কিলোমিটারের একটা রান, যেটাকে আমাকে 7 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কিন্তু এটা ফর লাদাখ রিজিয়নের জন্য। আমি আসছি পর জেনারেল টার্মস বিকজ বলছি। 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে মেলদের জন্য,
ফিমেলদের জন্য হচ্ছে কি 1.6 কিলোমিটার দৌড়তে হবে 8.5 মিনিটের জন্য। এটা স্যার কাদের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ সর্বভারতীয় স্টুডেন্ট, কিন্তু যারা লাদাখ থেকে বিলং করছে না তাদের জন্য। এবার যারা লাদাখ রিজিয়ন থেকে যে সকল ক্যান্ডিডেট জিডির সিবিটি ক্লিয়ার করে আসবে এবং তারা পিইটি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের সেখানে রান হচ্ছে কি 1.6 কিলোমিটার 7 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার, এবং মানটা হচ্ছে স্যার আমার কত, 5 মিনিটে। ঠিক আছে, চলো স্যার ডান। তাহলে পিইটি আমরা দেখে নিলাম। এবারে দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জায়গাটা। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জায়গাটা আমরা দেখব, অর্থাৎ হাইট ছেলেদের ক্ষেত্রে কত হতে হয়, ফিমেলদের ক্ষেত্রে কত হতে হয়, চেস্টের মানটা আমার কত হতে হয়। ঠিক আছে, চলো তো জাস্ট এখানে আমরা দেখে নিই প্রত্যেকে। জেনারেল, ওবিসি এবং এসসি ক্যাটাগরি থেকে যারা বিলং করবে তাদের হাইট হতে হবে ফর দ্য মেল 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, মেলদের অনলি চেস্ট মেজারমেন্ট আছে সেটা হচ্ছে কি 80 সেন্টিমিটার। ঠিক আছে, এসটি ফ্রম অল ইন্ডিয়া 162, 150, আর এটা হলো 76। এসটি ক্যান্ডিডেট যারা নর্থ ইস্টার্ন স্টেট এবং গোর্খা ক্যাটাগরি থেকে বিলং করবেন, বা মানে গোর্খা কমিউনিটি থেকে যারা আসবেন এবং নর্থ ইস্টার্ন স্টেট থেকে যে সকল এসটি কমিউনিটির লোকেরা আসবেন, তাদের ক্ষেত্রে হাইট হচ্ছে কি 160 থেকে 162.5 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে হাইট 147.5 থেকে 152.5 সেন্টিমিটার, চেস্ট কত হতে হবে 77 থেকে 78 সেন্টিমিটার। এছাড়াও গারওয়ালি, কুমায়ুনি এবং ডোগরা কমিউনিটি থেকে যারা বিলং করবেন তাদের হাইট হতে হয় 165, তাদের ফিমেলদের হাইট হতে হয় 155 এবং চেস্ট হতে হয় 70। তো এটা আপনারা ভালো করে আরেকবার রিমাইন্ড করেও দেখে নিতে পারেন যে কোন কোন ক্যাটাগরি বা কোন কোন অঞ্চলের জন্য কি কি হাইট এবং চেস্টের মেজারমেন্ট আমার রয়েছে। ঠিক আছে, চলো। তো এটা হচ্ছে কি লাস্ট রয়েছে আমাদের একটা মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু আমাদের এখানে ক্লিয়ার। এবারে স্যার অনেকে বলে স্যার এসএসসিজির স্যালারিটা আমার কত হয়। এসএসসিজির স্যালারি বলতে গেলে মুভি ইন হ্যান্ড মোটামুটি পেয়ে যাবে হচ্ছে কি 31,000 থেকে 37,000-এর মধ্যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি কিন্তু তুমি পেতে পারবে। ঠিক আছে, মানে যদি আমাকে বলা হয় মানে 30 থেকে 35 মতন তুমি পেয়ে যাবে। মানে বেসিক পে সংখ্যাটা হচ্ছে গিয়ে 21,700 থেকে 69,000 পর্যন্ত বেসিক পেটা আমি বলে দিই। বেসিক পে যেটা ফর দ্য এসএসসি জিডি, বেসিক হচ্ছে গিয়ে আমাদের 21,700 থেকে 21,000 কত দেখলাম জানো কত থাকে, 21,700 থেকে মোরাললেস আমার থাকে হচ্ছে গিয়ে 69,100 পর্যন্ত। এটা হচ্ছে বেসিক পে। এবারে বেসিক পে এর সাথে আমাদের ডিএ যোগ হয়, তার সাথে হচ্ছে কি এইচআর এ যোগ হয়, তার সাথে আমাদের ট্রাভেল অ্যালাউয়েন্সেস যোগ হয়, ইত্যাদি যোগ হয়। এবারে এর ক্ষেত্রেও মোটামুটি তুমি যখন চাকরিটা করা স্টার্ট করবে তোমার ইন হ্যান্ড স্যালারি বর্তমানে তুমি পাবে হচ্ছে গিয়ে 30,000 থেকে 35,000-এর মধ্যে। এবারে ডিপেন্ড করে আবার এক্স ওয়াই জেড এলাকা। এবারে ধরো কোনো স্টুডেন্ট সে সিআরপিএফ পদে চাকরি করে একদম তার ফার্স্ট পোস্টিং হচ্ছে গিয়ে নকশাল এলাকাতে, ঠিক আছে, বা তারই বন্ধু তো সে সিআইএসএফ পদে চাকরি পেয়েছে কিন্তু সেরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় পায়নি, বা এরকম জায়গায় পেয়েছে যেখানে রিস্ক তথাকথিত কম। এখানে রিস্ক অ্যালাউয়েন্সেসেরও একটা ব্যাপার থাকে, নকশাল এলাকার ক্ষেত্রে এখানে স্যালারি একটু হাই হয়ে থাকে। তো এক্স ওয়াই জেড এরকম ডিপেন্ড করে আরো অনেক কিছু। তো এটা হচ্ছে কি সম্পূর্ণ এসএসসি জিডির জন্য। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম না, এনসিবি তে সেপয় নিয়োগ করা হয় এই পদের মাধ্যমে, তো তার ক্ষেত্রে বেসিকটা একটু কম, আই থিঙ্ক 18,000 থেকে 59,000 পর্যন্ত তার বেসিকটা হয়ে থাকে। কিন্তু সেপয় র্যাঙ্ক আবার প্রত্যেক বছর বেরোয় না, কোনো কোনো বছর বেরোয়, কোনো কোনো বছর বের হয় না। তো যে বছরে বের হোক না কেন তার ক্ষেত্রে আমার বেসিক পে রেঞ্জটা একটু কমই হয়, মোটামুটি 18,000 থেকে 59,000 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো এটা তো আমরা স্যালারিটা নিয়ে আলোচনা করলাম, তো এটা হচ্ছে তোমাদের স্যালারি তোমরা পাচ্ছ। ওকে, এবারে অনেকে বলে যে স্যার কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা বেটার হয়। দেখো, অ্যাকর্ডিং টু যদি রিস্ক দেখে থাকো তাহলে যে কোনো আর কি বর্ডার ফোর্সেস যারা হয়, অর্থাৎ তুমি নিতে পারো যে বিএসএফ, ওকে, আইটিবিপি, বিএসএফ, আইটিবিপি, তার সাথে হলো আসাম রাইফেল, আর তার সাথে হচ্ছে কি আমাদের এসএসবি বা সশস্ত্র সীমা বল। এবারে বিএসএফ যেহেতু এরকম দুটো দেশের সাথে আমাদেরকে প্রোটেক্ট করে, মানে যাদের সাথে আমাদের এখনো আর কি একটুখানি খটোমটো অবস্থা রয়েছে, সো ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তো হাই রিস্ক জোন। আইটিবিপি
অর্থাৎ আইটিবিপি হচ্ছে কি আমাদের লাদাখ এবং অরুণাচল প্রদেশের রিজিয়নটা, যেখানে আমরা ইন্ডিয়ার সাথে টিবেটের বর্ডারটাকে শেয়ার করি, অত্যন্ত হাই অল্টিটিউড এলাকা, বরফাবৃত এলাকা, তার সাথে চাইনিজ একটা থ্রেটও আসতে থাকে। তো তার জন্য সেই অঞ্চলটাকেও প্রোটেক্ট করছে, মানে আমাদের দেশকে প্রোটেক্ট করছে কারা? আইটিবিপি। এটাও হাই রিস্ক জোন। আসাম রাইফেল হচ্ছে গিয়ে ইন্ডিয়া মায়ানমার বর্ডার, তোমরা দেখতে পাবে যে নর্থ ইস্ট ইনসার্জেন্সি, যেটা মায়ানমারের থেকে অনেক পক্ষ থেকে হয়ে থাকে, সো এটাও হচ্ছে গিয়ে হাই রিস্ক অঞ্চল। বাট এসএসবি এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল এবং ইন্ডিয়া ভুটান, মানে এই অঞ্চলটা বা এই বর্ডারটা বাদবাকি বর্ডারের থেকে কিন্তু আমার অপেক্ষাকৃত সেফেস্ট বলা যেতে পারে। তো যার জন্য যদি বলা হয় বর্ডার ফোর্সেস এর মধ্যে এসএসবি হচ্ছে গিয়ে লো রিস্ক বলা যায়। ওকে, এসএসবিটাকে আমরা লো রিস্ক বলতে পারি, কিন্তু বাদ বাকি প্রত্যেকটা হচ্ছে হাই রিস্ক জোনে কিন্তু পড়ে থাকে। ঠিক আছে, নেক্সট স্যার যদি আমরা বলি যে রিজার্ভ ফোর্সেস এর মধ্যে সিআরপিএফ, মানে সিআরপিএফ ফোর্স হচ্ছে কি মানে সব থেকে আর কি হাই রিস্ক জোন, সেটা হচ্ছে সিআরপিএফ এ। কারণ আমাদের দেশ যদি অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে চায়, তাহলে আর্মির সাথে এনাদেরকে পার্টিসিপেট করতে হবে, বা দেশের ভেতরে কোনো মাওবাদী ইনসার্জেন্সি বা নক্সালাইট এলাকার মধ্যে মানুষকে প্রোটেক্ট করার জন্য সিআরপিএফ কে থাকতে হবে, অথবা কোনো ভোটিং সিস্টেম হলে সেই ভোটের মধ্যেও তাদেরকে মানে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে হবে। তো আমার মতে যতগুলো প্যারামিলিটারি ফোর্সেস রয়েছে তার মধ্যে সব থেকে রিস্ক জোন হচ্ছে গিয়ে সিআরপিএফ এ। এছাড়াও স্যার সিআইএসএফ, যেটাকে আমরা বলছি সিআইএসএফ মিড রিস্ক বলা যায়, কারণ মোটামুটি সিআইএসএফ থেকে যারা তোমরা আর কি বিভিন্ন বড় বড় রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন বড় বড় এয়ারপোর্ট, ডক, এই অঞ্চলগুলোতে একটুখানি রিস্ক থেকেই থাকে তুলনামূলকভাবে হিস্টোরিক্যাল জায়গাগুলোর থেকে। এটাকে আমরা মিড রিস্কের মধ্যে রাখবো। ওকে, মিড রিস্কের মধ্যে এটাকে আমি রাখবো। আর এছাড়া যেটা রয়েছে আমাদের এনসিবির ক্ষেত্রে, এনসিবির ক্ষেত্রে একটু লো রিস্ক বলা যেতেই পারে। ওকে, তো মোটামুটি এটা হচ্ছে জোন এগুলো। তো এবারে অনেকে যদি মনে করে স্যার আমার স্যালারিটা হাই হোক বা আমার হাই রিস্ক নিয়ে কোনো প্রবলেম নেই, আমি হাই রিস্কের মধ্যেও কাজ করতে পারবো, তাদের জন্য সিআরপিএফ সব থেকে বেটার। এছাড়াও যারা অ্যাডভেঞ্চারাস হয় বা যারা বিভিন্ন আর কি যুদ্ধ ক্ষমতা শিখতে চায়, তাদের জন্য আমাদের বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস এগুলো কিন্তু খুব ভালো পোস্টিং। বাট অনেকের মধ্যে স্যার আমার একটু লো রিস্ক জোন হলে ভালো হয়, তো লো রিস্ক জোনের মধ্যে তুমি সিআইএসএফ চুজ করতে পারো, তুমি এনসিবি চুজ করতে পারো, বা তুমি এসএসবিটাকে চুজ করতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এসএসসিজিডির অল ওভার ডিটেলস। 26-এর পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং 27-এর নোটিফিকেশন কিন্তু এই বছরের মধ্যেই বেরিয়ে যাবে, এবং এতটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছরই বের হতে হবে। এবারে অনেক স্টুডেন্ট থাকে স্যার জবের নোটিশ বেরোবে তবে পড়াশোনা করব, সেখানেই বেশিরভাগটা ভুল করে ফেলে। কারণ জবের নোটিশ বেরোবে তবে পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ যারা পড়ার, যারা পাওয়ার, তারা আগে থেকেই আমাদের পড়া শুরু করে দেয়। তাই যাতে তোমাদের পড়াশোনায় কোনো খামতি না থাকে, তার জন্যই কিন্তু আমরা টিডব্লিউএস এর তরফ থেকে অলরেডি লঞ্চ করে দিয়েছি ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেটাকে কিন্তু তোমরা আমাদের অ্যাপের মধ্যে গেলেই দেখতে পারবে। ঠিক আছে, ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেটাকে কিন্তু অ্যাপের মধ্যে গেলেই তোমরা দেখতে পারবে। ওকে, আর এখন বর্তমান টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে আমাদের এই ব্যাচগুলো রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, এএনএম-জিএনএম ফাউন্ডেশন ব্যাচ এবং ডব্লিউপিকেপি ফাউন্ডেশন ব্যাচ, এগুলো কিন্তু এখন রানিং চলছে। ঠিক আছে, যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, যে কোনো আপডেট পেতে আজকেই জয়েন করে যাও, দ্য ওয়ে অফ সলিউশন, টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবে। আর এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি এন্ড টিডব্লিউএস স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তার রিক্রুটমেন্ট প্রসেস, তার জন্য কি পড়তে হবে, তার জন্য ফ্রি ক্লাসেস, তার জন্য কোনো পেইড ব্যাচেস আসছে কিনা, সবকিছু ডিটেলস কিন্তু তোমাদের এই তিনটে চ্যানেলের মধ্যেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো তাহলে এই তিনটেকে সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। যদি এসএসসিজিডি অ্যাসপিরেন্ট যারা আছো এবং পুলিশের বা ডিফেন্স অ্যাসপিরেন্ট যারা আছো, তাদের সাথে কিন্তু ভিডিওটিকে তোমরা শেয়ারও করতে ভুলবে না। আর ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো টিল দেন প্রত্যেককে আজকের মতো এই পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।